না, পুলিশ তো যেভাবে অরাজকতা চালাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, আমি মনে করি দল ও মত নির্বিশেষে সমস্ত মানুষের উচিত, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের উচিত একজোট হয়ে পুলিশের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা। পরশু দিনই আমার 4 জন ছেলেকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখলো সারা রাত্রি। আমি যখন জানতে চাইছি, আইসিকে ফোন করছি, আইসি ভয়তে আমার ফোনটা ধরতে পারছে না, ফোন সুইচ অফ করে দিচ্ছে। পরের দিন আমি কোর্ট থেকে জামিন করেই নিয়েছি। তারপরে বলা হচ্ছে তাদের নাকি তৃণমূল করতে হবে। আদতে এই দলটা এবং এই সরকারটা পুরোপুরি পুলিশ নির্ভর। যদি পুলিশ বিরোধীদের হয়ে কাজ করতে হবে, নিরপেক্ষ পুলিশের ভূমিকাটা পালন করুক, পুলিশ নিরপেক্ষ হয়ে দোষীদের শাস্তি দিক। একদিন পুলিশ নিরপেক্ষ, তৃণমূল পার্টিটা থাকবে না, তৃণমূল পার্টি উঠে যাবে। সম্পূর্ণ দলটাই চলছে যে পুলিশের ওপর নির্ভর করে, পুলিশ যা করে দিচ্ছে তাই। এবং মমতা ব্যানার্জি তো আমি শুনেছি নাকি পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছিল এবার পুলিশের ওপরে, যে ভোট করাতে হবে, লিড দিতে হবে, যে পুলিশের দায়িত্ব। পার্টির নেতাদের ওপর দায়িত্ব থাকে ভোট করানোর, এখন পশ্চিমবঙ্গের দায়িত্ব পুলিশের। এবং পুলিশ ব্যাপক হারে মিথ্যে মামলা দিচ্ছে, মারধর করছে, এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং যেদিন আমার লোকেদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আমার দলের লোকেদের, সেদিন আমি রাত্রি 1:30টা অবধি কিন্তু থানায় ছিলাম, যাতে আমার লোকেদের মারধর না করতে পারে। সেই জন্য পারিনি মারধর করতে, নইলে করতে না, আমার কাছে খবর ছিল। কারণ পুলিশের মধ্যে সবাই খারাপ না, কিছু কিছু পুলিশ আছে তারাই ব্যক্তিগতভাবে আমাদের অনেক খবর দেয়। তারা আমাকে বলেছিল যে ওদের ওপর অত্যাচার করার জন্য নিয়ে আসছে। আগে পুলিশের বিরুদ্ধে, এবং আমি আবারও বলছি, আগামী দিনে যদি পুলিশের ধরনের ঘটনা ঘটায়, পুলিশের অতি সক্রিয়তা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা করবো। এই পুলিশদের নাম ধরে ধরে এটা চাকরি কী করে দেখে নেবো। কিন্তু এই সরকারকে আনতে কংগ্রেস কিন্তু কোনো অংশে দায়ী কম নয়। 2011 সালে আপনারা জোট করে কিন্তু এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছেন। আজকে আপনি সহ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীও তৃণমূল কংগ্রেসকে বেনজিরভাবে আক্রমণ করেন, কী বলবেন? না দেখুন, 2011-এর পরিস্থিতি একটা আলাদা ছিল। তৎকালীন সময় একটা সরকার চলছিল বামপন্থীদের, তখন মনে হয়েছিল যে হয়তো মমতা ব্যানার্জি বা তৃণমূল দলকে সমর্থন করলে জোটবদ্ধভাবে যে সরকারটা আসবে সেই সরকারটা ভালো হবে। মানুষের উপরে বিশ্বাস ভরসা করা তো পাব না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের উপরে বিশ্বাস ভরসা করে আমাদের সমর্থন নিয়ে তারা সরকারে এলো। আসার পরে প্রথম কাজটাই 6 মাস পর থেকে শুরু করলো কি, কংগ্রেসকে ভাঙানো, কোথাও টাকা দেওয়া, কোথাও মিথ্যে মামলা দেওয়া, কোথাও প্রলোভন দেওয়া, ইত্যাদি ইত্যাদি দিয়ে ভাঙিয়েছে। আমাদের কংগ্রেসের সবথেকে বেশি করতে মমতা ব্যানার্জি করেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কংগ্রেসও মমতা ব্যানার্জি কংগ্রেসেরই ভেঙে তৃণমূল কংগ্রেস করেছে। তাহলে আপনারা কি জানতেন না যে মমতা ব্যানার্জির যে কার্যকলাপ, তার নেচার আপনারা কি জানতেন না? না দেখুন, আমি আবারও বলছি, মানুষকে ভরসা করা ভালো। তিনি যখন ক্ষমতায় আসেন তখন তার অন্যরকম রূপ ছিল। তখন দেখেছি মহিলাদের উপর অত্যাচার হলে তিনি দৌড়ে যেতেন। আজকে সেই মহিলাদের উপর যখন অত্যাচার চালাচ্ছে, জয়ন্ত সিং থেকে, জেসিবি থেকে, শেখ শাহজাহান থেকে, তখন তার নীরবতা। কেন মমতা ব্যানার্জি সন্দেশখালী যাবেন না? কেন মমতা ব্যানার্জি বলতে পারছেন না যে না, জয়ন্ত সিং সহ জেসিবিরা যে ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এই ঘটনা বাংলার লজ্জা, এটা তিনি বলতে পারতেন। এবং দোষীদের চরম থেকে চরমতম শাস্তি করতে পারতো পুলিশকে গ্রেপ্তার করতে পারতো, কেন পাচ্ছে না? তাহলে তার অর্থ কি, এই গুন্ডা মস্তানদের কাছে তৃণমূল পার্টির টিকিটা বাঁধা। এই গুন্ডা মস্তানরা তৃণমূলদের লোক সাপ্লাই করে মিটিং মিছিলে, এই গুন্ডা মস্তানরা তৃণমূলদের ওই ভোট করে, ছাপ্পা ভোট দেয়, তোলাবাজি করে, তাই জন্য এদের কিছু বলবে না। 2011 সালে আপনারা সাহায্য করেছেন তৃণমূলকে আসতে, বর্তমানে তৃণমূল থেকে সরে গিয়ে তখন আপনাদের প্রতিপক্ষ ছিল বামফ্রন্ট। আজকে সেই বামফ্রন্টের সঙ্গে আপনারা যোগ করছেন, মানুষ আপনাদের কথা কেন নেবে বলুন? না, চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট। সময় পরিবর্তনশীল। সেই 2011 রাজনীতির যে পরিস্থিতি ছিল আর আজকের রাজনীতির অনেক পার্থক্য। আজকে আমাকে বুঝতে হবে, আমি কি 1980 সাল, 85 সাল, 90 সালে যার সাথে লড়াই হয়েছিল সেই লড়াইকে মাথায় রাখবো, না আমার আজকের দিনে আমার ক্ষতি যে করছে আমি সেইটাকে মাথায় রাখবো? তাই আজকের দিনের রাজনীতির প্রেক্ষাপটে বাস্তবতাকে সামনে রেখে বামপন্থীদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তম জোট করেছিলাম, তৃণমূলের বিরুদ্ধে আমরা জোট করেছি। এটা আজকের দিনের রাজনীতির বাস্তবতা এবং সময়ের দাবি। সময়ের দাবিকে অস্বীকার করে তো রাজনীতিটা করা যায় না, কারণ মানুষই রাজনীতির শেষ কথা। মানুষ যেটা চাইবে, মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝেই তো রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সেই জন্যেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা নতুন সমীকরণ তৈরি করেছি। এবং সেটা আজকে না, আজকে 2024 সাল চলছে, 2016 থেকে এই সমীকরণ চলছে। আজকে 8 বছর তো হয়েই গেল, এই সমীকরণের সাথে মানুষ অভ্যস্ত হয়েও গেছেন। আপনারা ওয়েস্ট বেঙ্গলে বা তৃণমূলের বিরোধিতা করছেন, আবার ইন্ডিয়া জোট করে বামফ্রন্টের সঙ্গে নিয়ে রাহুল গান্ধী, আপনার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঢোলাঢুলি করছেন। কেমন এটা? মমতা ব্যানার্জি কোথায় আছে আমরা তো বুঝতে পারি না, আপনারা বুঝতে পারেন কিনা জানি না। আজকে দেখলাম নীতি আয়োগের একটা বৈঠক আছে, প্রধানমন্ত্রী সেখানে নীতি আয়োগের বৈঠকটাকে অ্যাজ আ চেয়ারপারসন হোল্ড করছেন। সেখানে
যত ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা রয়েছেন কেউ যাননি, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা যাননি, স্ট্যালিন যাননি, সেখানে হেমন্ত সোরেন যাননি, কেউ যায়নি, ভগবত মান যাননি, আর অরবিন্দ কেজরিওয়াল তো তিনি গ্রেপ্তার আছেন, যেতে পারছেন না, কেউ যাননি। মমতা ব্যানার্জির কি এত দরকার পড়লো যাওয়ার? তাহলে মমতা ব্যানার্জির আজ স্ট্যান্ড পয়েন্ট কি? উনি কার সাথে আছেন? উনি ওনার মতো রাজনীতিরা করেন, উনি হচ্ছে চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতির উদাহরণ। সেই চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতির কারণে উনি সব করতে পারেন। উনি কখনো কংগ্রেসকে বোকা দেখাচ্ছে আমি তোমার সাথে আছি, বিজেপিকেও দেখাচ্ছে আমি তোমার সাথে আছি, কখনো বলছে আমি সমাজবাদী পার্টির সঙ্গে আছি। উনি যে কার সঙ্গে রয়েছেন সেটা উনি ছাড়া কেউ জানেন না, এবং ওনার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ওনাকে কেউ বিশ্বাস করে না দিল্লির রাজনীতিতে। এইটুকুনি কথা, আমি হয়তো খুব ক্ষুদ্র একজন কর্মী ওনার তুলনায়, কিন্তু আমি এইটা বলতে পারি দিল্লিতে ওনাকে কেউ বিশ্বাস করেন না। আমার শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে গত 19 সালে আপনারা জোট করেছিলেন বামেদের সঙ্গে, মাঝে গত বিধানসভায় জোট ছিল না, পরে আবার লোকসভায় জোট হলো, বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন, কোঅপারেটিভ নির্বাচনে বামপন্থীদের সঙ্গে আপনাদের জোট হয়েছে। জোট করার লাস্ট লোকসভা নির্বাচনে জোট করার পরে ফল আপনাদের যা হয় সবাই জানে, আপনারা জানেন, তার বিশ্লেষণ আপনারা করছেন। আগামী 26 সালে বিধানসভায় আপনারা কি বামেদের সঙ্গে আবার জোট করে লড়াই করবেন? না, বামপন্থী বন্ধুদের সাথে 2016 সালে আমাদের জোট হয়েছিল, 19-এ সেভাবে জোট হয়নি, কিছু সিটে আসন সমঝোতা হয়েছিল, 21-এ সার্বিক জোট হয়েছে, 2024-এও সার্বিক জোট হয়েছে। এবার আমরা এটাই বলছি, দেখুন মানুষ যেটা চায় সেইভাবে আমাদের এগিয়ে নিতে হবে। 2026-এ জোট হবে না হবে সেটা তো আমি একা ঠিক করতে পারি না, আমি হয়তো আমার একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু এটা আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমাদের প্রদেশ কমিটি, আমাদের এআইসিসির যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবে। তবে আমার এটা মনে হয় যে বাংলার মানুষের সামনে বিকল্প তুলে ধরতে হবে। আর এইবার আপনারা ভেবে দেখুন না, 2024-এর লোকসভায় আমরা জোট করেছিলাম, 11টা বিধানসভায় সিটে কিন্তু কংগ্রেসের লিড আছে এই লোকসভার বিচারে ধরলে, এবং একটা লোকসভায় গতবারে 7,500 ভোটে জেতা ছিল মালদা দক্ষিণ, সেটা এবার 1,30,000 ভোটে আমরা জিতেছি, যেখানে আমাদের 2021-এ একজনও বিধায়ক ছিল না। তাহলে তো আমাদের ফলাফল ভালো হয়েছে, হয়তো খুব ভালো হয়নি, কিন্তু আগের থেকে তো তুলনামূলক ভালো হয়েছে। আমি এখন শুয়ে পড়েছি, শুয়ে পড়া থেকে আমি উঠে দাঁড়াবো, তবে তো আমি লড়াই করতে পারবো। বাংলা একটা প্রবাদ আছে, আমরা তো গ্রাম বাংলার ছেলে, সেখানে একটা প্রবাদ দেখেছি কি, চোরের মায়ের বড় গলা। তো এখন চোররা ইলেকশনে জিতে গেছে, 29টা সিট পেয়েছে, পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করেছে, এখন উচ্চ গলায় কথা বলছে। একটা লোক যদি জেতে নির্বাচনে জয় পরাজয়টা আলাদা বিষয়, কিন্তু তা বলে চুরি হয়নি, পশ্চিমবঙ্গ জুড়ে চুরি হয়নি। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকাটা নিশ্চয়ই হাওয়ায় গিয়ে রেখে আসেনি, নিশ্চয়ই জ্যোতিপ্রিয় মল্লিকের যে খাদ্য দুর্নীতি সেটা হাওয়া থেকে হয়নি, বা আরও যে সমস্ত দুর্নীতি। কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা পৌরসভার কন্ট্রাক্টরের থেকেও যেমন দুর্নীতি করে টাকা নেওয়া হয়, তেমন একজন শিক্ষকের চাকরিও বিক্রি হয়। এই পশ্চিমবঙ্গটা পুরোপুরি একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দুর্নীতিটাই এখন পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র নীতি, আর সেই চোরেরা তো উঁচু গলায় কথা বলবেই, চোর মাচায় সোর পার্লামেন্টে। আমরা দেখলাম যে 2011 সালের পরে পুলিশ প্রশাসনের বর্বরতা বেড়ে গেছে। ইতিমধ্যেই আনিস খান সহ বেশ কয়েকজন পুলিশের মারে তারা মৃত্যু হয়েছে পুলিশের, তার জন্য দায়ী কিন্তু পুলিশ। এই মামলা চলছে কলকাতায় হাইকোর্টে। তরতাজা যুব আবু সিদ্দিক ঢোলা থানায় পুলিশ এসআই রাজদীপ সরকারের আঘাতে তিনি মারা গেলেন, তাকে সাসপেন্ড করেছে, কিন্তু সেই থানার যে অফিসার আছে মানস চ্যাটার্জি, তিনি কিন্তু এখনও সেই থানায় বল রয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এখনও কিন্তু চুপ।